কলকাতায় গজল গাওয়া হতো এবং খালি কলকাতার শিল্পীরা গাইতো না, পাকিস্তান থেকে শিল্পী এসে গাইতো এবং সেটা হতো 90-এর দশকে, এমন কিছু বেশি দিন আগেকার কথা নয়। এখন সেটা হয় না, এখন কলকাতায় পাকিস্তান থেকে শিল্পীরা এসে আর গায় না। তো যার হাত ধরে আসতো কলকাতায় তার নাম হচ্ছে বাদল ভট্টাচার্য। সে অ্যাক্রস ইন্ডিয়া পাকিস্তান থেকে আর্টিস্ট আসতেন, ইন্ডিয়ার আর্টিস্টও আসতেন এবং তার ব্যাপারে মলয় আঙ্কেলও অনেক বেশি জানেন। আমি কিছু শুনেছি, সেগুলোই বলছি। উনি অর্গানাইজ করেছিলেন নুসরাত ফতেহ আলী খানের শো, মেহেদি হাসানের, গোলাম আলী, ফারিদা খানম, তাফো খান তবলা বাজান, হুসেন বক্স, সালামত আলী। সালামত আলী তখন এসে মাঝে মাঝেই থাকতেন, ওনারও একটা ডিরেক্ট কানেকশন ছিল কলকাতার সাথে। উনি কলকাতায় এসে ব্রড স্ট্রিটে প্রায় 4-5 মাস থাকতেন এখানে এসে। আমি আরেক জায়গায়ও শুনেছিলাম যে সালামত আলী এখানে এসে উস্তাদ বিশ্বদেব ভট্টাচার্য বলে একজনের সাথে ওনার খুব ক্লোজ অ্যাসোসিয়েশন ছিল কল্যাণীতে, যেখানে একটা সালামত আলী খান ইনস্টিটিউট অফ মিউজিকও হয়, বেশ কিছুদিন আগেকার কথা নয় এটা। তো ওদের সবারই যাতায়াত ছিল এবং বাদল ধর চৌধুরী ওদেরকে নিয়ে আসতেন। বাদল ধর চৌধুরী নিজে অর্গানাইজ করতেন, ওনার ওয়াইফ ছিল শিশিরকণা ধর চৌধুরী, উনি ভায়োলিন বাজাতেন এবং হ্যাঁ, তো উনি নিয়ে আসতেন এই আর্টিস্টদের। উনি প্রোপ্রাইটারও ছিলেন ক্যালকাটা মিউজিক কনফারেন্সের, কেন আসছেন আমি জানি না, ক্যালকাটা মিউজিক কনফারেন্সের উনি প্রোপ্রাইটার ছিলেন এবং তো ওনার হাত ধরে সমস্ত পাকিস্তানি আর্টিস্ট আসতো। উনি ওনাদের ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু উনি ব্যবস্থা করতেন এবং কোনো সময় কারোর আসতে যদি সমস্যা হতো, বিকজ দেয়ার উড বি পলিটিক্যাল টেনশনস অলওয়েজ পোস্ট পার্টিশনস, আই এম টকিং অ্যাবাউট দ্য 90s। তো তখন উনি ধরুন কোনো আর্টিস্ট যদি ইউকেতে থাকে তখন উনি বাংলাদেশে নিয়ে আসতেন প্রথমে, তারপর বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে আসতেন। তো হি ওয়াজ ওয়াইজ, ভেরি ওয়াইজ দ্যাট ওয়ে। অ্যান্ড হি লাভড হর্স রেসেস, তো উনি ঘোড়ার রেসে আর কি অনেক মন দিতেন, ওখান থেকে বেশ টাকা উপার্জন করতেন এবং টাকা খাওয়াতেন আশা করছি। তো it is mostly about him that many artists from Pakistan trusted him. তো উনি ছাড়াও যদি অন্য কেউ আনতে চেষ্টা করতেন সে আর্টিস্টে, তারা খুব একটা আসতে চাইতো না, তারা ওনাকে বেশ ট্রাস্ট করতো এবং ওনার হাত ধরেই এখানে আসতো। আমার ওনার নাম জানা আমার স্যারের থেকে। আমার স্যারের নাম বালু দত্ত, উনি সিউড়ির মানুষ, উনি সিউড়িতে থাকতেন এবং ওখানে উনি বহরমপুরে আর কি ওনার ইউথ কেটেছে, ওখানে ইউথ কার করতেন উনি। এবং তখন সদ্য হাঙ্গামা বলে গোলাম আলীর একটা অ্যালবাম রিলিজ হচ্ছে 82-তে এবং 82-তে তখন ওটা মানে একদম ধুম করে দিয়েছে পুরো, মানে চারিদিকে ইটস আ নিউ কাইন্ড অফ মিউজিক। হঠাৎ করে একটা মানে দারুণ একটা গজল শোনা যাচ্ছে, ইটস নট লাইক এনি গজল দ্যাট ইউ হার্ড বিফোর, ইটস এ নিউ কাইন্ড অফ গজল দিয়ে সবাই শুনছে, খুবই মজা হচ্ছে সবার। স্যার কলকাতায় এসছে, স্যারের খুবই ইচ্ছা গোলাম আলীর সাথে দেখা করার। এবার তখন স্যারের সেরকম কন্ট্যাক্ট নেই যে উনি এসে গোলাম আলীর শোতে ডিরেক্টলি চলে যাবেন এবং উনি পেপারে পড়েছেন ওখানে যে মুকাররার বলে একটা অনুষ্ঠান হবে কলকাতায়, যেখানে অজয় চক্রবর্তী আর গোলাম আলী একসাথে পারফর্ম করবে। তো উনি এসেছেন এখানে কলকাতায়, তখন অলরেডি উনি একটা গজল নিয়ে যেহেতু এতই পাগল হয়ে গেছেন, উনি একটা ক্যাসেট রেকর্ড করেছেন যেটার নাম স্বামী গজল। উনি ওটা ওইখানকারই বহরমপুরের একজন উর্দু শায়ের ছিলেন আফাক মির্জা বলে, ওনার লেখা কিছু গজলে উনি ওই ক্যাসেটটা রিলিজ করেন এবং সেই ক্যাসেটটা নিয়ে কলকাতা আসেন এবং কলকাতায় এসে ক্যাসেটটা বিভিন্ন জায়গায় উনি ডিস্ট্রিবিউট করেন। উনি ক্যালকাটা কোয়ার করতেন, ক্যালকাটা কোয়ার ডিস্ট্রিবিউট করেন। ইতিমধ্যে কিছু আলাপ টালাপ হয়ে একটা স্পেসিফিক গল্প আছে যেখানে কালী পুজোর রাত্রির বেলা উনি একটা চায়ের দোকানে ওই ক্যাসেটটা চলে এবং এক বন্ধু এসে তাকে বলে এটা কার ক্যাসেট চলছে, বলছে তুমি আসো আমার বাড়িতে গজল শোনাও। তুমি গজল রেকর্ড করেছো? আরে দারুণ। দিয়ে বলছে তুমি গোলাম আলীর
সাথে দেখা করতে চাও? তখন স্যার তো বলছে হ্যাঁ আমি তো এনার সাথে দেখা করতে এসেছি, আর কি করে হলো করে। তো বলছে ঠিক আছে তুমি পরের দিন সকালবেলা এসো, আমি তোমাকে গোলাম আলীর বাড়ি নিয়ে যাবো। তখন স্যার বলছে হ্যাঁ এখানে কনসার্ট ওনার আর ওনার বাড়ি, এটা কি করে হয়? দিয়ে পরের দিন সকালবেলা খুবই রেডি হয়ে স্যার গড়িয়াহাটে এসছেন, ডোভার লেনের কাছে একটা বাড়িতে উঠছে। উঠতে উঠতে দেখে নিচ থেকে শোনা যাচ্ছে একজনের আওয়াজ, গোলাম আলী কথা বলছেন, এবং গোলাম আলী রুমে বসে কথা বলছেন, মানে আর কারোর কথা শোনা যাচ্ছে না, সবাই সাইলেন্ট। বাইরে অনেক জুতো, বহু বহু জুতো, এবং স্যার উঠলেন, ঘরটায় গেলেন। তখন গোলাম আলী গান গাইছেন, কথা বলছেন, বসলেন, ওদের মধ্যে কথা চলছে। ইতিমধ্যে আরো বিভিন্ন লোকজন ওখান থেকে, সালিম, আলাউদ্দিন, এরা এসরাজ বাজায়, তবলা বাজায়, এরা দিল্লি থেকে এসছে, দিল্লি থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে কলকাতায় বাজানোর জন্য। এবং কলকাতার কিছু আর্টিস্টরা আছেন যারা ওই রুমটাতে বসে আছেন, একদম লোকাল, বেলেঘাটার একজন আছে, স্যার আছেন, স্যারের সাথে স্যারের বন্ধু আছেন। তো বসেছেন। স্যার প্রথমবার দেখেছেন গোলাম আলীকে, খুবই আর কি, খুবই ইজ ভেরি 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 অ্যান্ড বসেছেন ওই ভিড়ের মধ্যেই আর কি বসে আছেন। গোলাম আলীর কথাবার্তা শেষ হয়েছে, তখন ওই ওনার নাম কি ছিল, দাদার যে ইন্ট্রোডিউস করেছিলেন তোমার তবলা বাজাতেন, ভুল, সুভাষ দা। তো সুভাষ দা স্যারকে যেহেতু নিয়ে এসেছিলেন, সেই সুভাষ দা কাসাবকে বললেন যে ইনি হচ্ছে বালু, এনার নাম বালু, তো এ হচ্ছে গজলের অ্যালবাম রেকর্ড করেছে একটা, তো আপনি এর গান শোনান। কাসাব বসে আছে, সবাই বসে আছে, এবং স্যারের তো মানে খুবই টেনশন, আমি কি গাইবো এখন গোলাম আলীর সামনে, আমি কি গাইবো। তখন স্যার ভাবলো, এটা স্যারই বলেছে আমাকে, গিভ ইট পারমিশন টু সে অল অফ দিস। তো স্যার ভাবলো যে কাসাবের সামনে ওনারই গান গাওয়া যাক। তো তখন সদ্য রিলিজ করেছে যে অ্যালবাম আপনি তসবির, সেখানে আছে। তো স্যার প্রথমে আপনি তসবির গাইবেন, এটা প্রথম গান কাসাবের সামনে গাওয়া। কাসাব পরেছিলেন একটা নীল কুর্তা, প্রপার নীল শেরওয়ানি পরে, ঘরে তখন বাদলদা ছিলেন, কিন্তু বাদলদাকে তখন স্যার চিনতেন না আর কি। তো সবাই ছিল এরকম করে, স্যার প্রথমে এরকম গাইল। স্যার বলে যে আমি খুব ভালো গাইতে পারিনি, তখন আমার হাত অত চলতো না, তখন আমার হাত অত ভালো গজলের যেরকম কয়েকটা স্পেসিফিক ওয়ে আছে বাজানোর, সেগুলো অত চলতো না, তাও গেয়েছিলেন। উনি নাকি পরপর 7টা গান গেছিলেন। কাসাব তারই মধ্যে শুনছিলেন, খুবই মাথা নেড়ে নেড়ে, খুব একটা কিছু বলছিলেন না শোনার সময়। তো গান যখন শেষ হয়ে যায়, তখন বাদলদাকে কাসাব জিজ্ঞেস করে যে সেদিনকে প্রোগ্রাম ছিল, সেদিনকে রাত্রির বেলায় ওই মুকাররার বলে যে প্রোগ্রামটার কথা উনি শুনেছিলেন, ওই প্রোগ্রামটা ছিল অজয় চক্রবর্তীর আর গোলাম আলী, সল্ট লেক। তো জিজ্ঞেস করলেন কাসাব যে আজকে হারমোনিয়াম কে বাজাবে? তখন বললো যে বাদলদা বললো পার্থ বলে একজন বাজাবে, যে জাকির হোসেনের বাড়িতে থাকতো মুম্বাইতে রেন্ট। তো বললো পার্থ, আচ্ছা এক কাম कीजिए বাদলদা, আপ বালু को ले लीजिए। তো প্রথম দিনই গিয়ে হঠাৎ করে হারমোনিয়াম বাজানোর সুযোগ পেয়ে গেল, মানে স্যার তো মানে খুবই আর কি এক্সাইটেড। তখন জিজ্ঞেস করলেন যে अब तुम्हारे पास वाइट कुर्ता है? স্যার এক্সাইটেড হয়ে বলবে হ্যাঁ मेरे पास है सब है, বলে দিলেন আছে। তারপরে উনি একটু টিপস দিলেন স্যার, প্রথম টিপস সেটা হচ্ছে যে पहले चलना सीखो, गाने में पहले वॉक, फिर जॉग, फिर रन। पहले चलना सीखो और जगह देखना सीखो, जगह देखना सीखो, तो चल के जगह देखोगे तो सब मिल जाएगा। और सब हर स्किल में सारे गाँव पाते सब बजाओ, हर स्किल में एक ही स्किल में, तो आसान हो जाएगा सब। ये দুটো টিপস উনি দিলেন। স্যার বেরিয়ে এলেন ওখান থেকে। সুভাষদাকে বললেন আমার কাছে তো সাদা কুর্তা নেই, কি হবে? তখন সুভাষদা স্যারকে কিংবদন্তি থেকে গড়িয়াহাটে সাদা কুর্তা কিনে দিবেন, এবং তারপরে সবাই মিলে গেল।
এবং সন্ধ্যাবেলা সেই সল্ট লেকে তখন অজয় চক্রবর্তী গাইছেন আয়না বালা এবং খাসাব ঢুকলেন এবং সবাই খাসাবকে দেখে এক্সাইটেড হয়ে গেলেন। ফুলের মালা কোনো একটা ব্লকে হবে, ওখানে মাচা করেই হচ্ছিল প্রোগ্রামটা। সেখানে মালা ঢালা দিলেন, মালা ধরার দায়িত্ব ছিল আমার স্যারের। তো ওখানে ধরে প্রোগ্রাম হলো, এই স্যারের ইন্ট্রোডিউস হলো গোলাম আলীর সাথে। তো এই আমি একটু গোলাম আলী গান। হ্যাঁ, প্রশ্ন বলো। বালু দত্ত। বালু দত্ত। ছবিটা দেখাতে ভুলে গেছি, ওনার যে বাদলধর চৌধুরীর প্রেজেন্টেশন ছিল ক্যালকাটা মিউজিক কনফারেন্সে, এখানে মলয়াঙ্ক তো এখানে এটা কলকাতাতে নজরুল মঞ্চে এটা। তো এখানে একই সঙ্গে একটা কনফারেন্স ছিল আর কি, 3 দিন ধরে হয়েছে। আচ্ছা, প্রথমে আমি একটা মেহফিলের কথা বলতে বলতে গিয়ে স্লাইড ইয়ে করতে ভুলে গেছি। প্রথম মুকারদার শোটা এবং বাদলদার বাড়িতে সালিম আলাউদ্দিন, যার ব্যাপারে বললাম, দিল্লি থেকে এসে, সুভাষ চ্যাটার্জি, শম্ভু বেলেঘাটা থেকে, বালু দত্ত শিউরি থেকে। আর তখন যখন ঢুকেছিলেন তখন মধুমন্তী মৈত্র ওনার ইন্টারভিউ নিচ্ছিলেন আর কি, উনি আনন্দবাজারে ইন্টারভিউ দিচ্ছিলেন গোলাম আলী। মধুমন্তী মৈত্রকে আপনারা তো চেনেন, মেট্রোতে যারা আছেন। তো আগলা স্টেশন আপাতত নেক্সট গান। মলয়াঙ্ক আর স্যার। ছবিটা একটু বেশি করবেন, আর ইনি আমার স্যার বালু দত্ত। ফার্স্টলি এটা নিয়ে একটা মজার গল্প আছে। তো খাসাব খুব রসিক মানুষ ছিলেন, ওনারও বেশ রসিকতা ছিল অনেক ধরনের। তো এটা হচ্ছে ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, যার আগে না, যেই কনফারেন্সে বিলায়েত খান এবং বিলায়েত খানের মেয়ে দুজনে এসেছিল, এবং বিলায়েত খানের মেয়ে খুবই সুন্দর, সেটা আমি শুনেছি, আমি দেখিনি। তো তখন নাকি সবাই গোটা এরিয়াতে সবাই ওনার ওপর মানে খুবই চাপ খাচ্ছে, সবাই দেখছে, মানে খুবই দেখছে, সবাই খুবই মন্ত্রমুগ্ধ হয়ে আর কি বিলায়েত খানের মেয়েকে দেখছে। এবং খাসাবের কাছে কি আছে, খাসাবের কাছে গান আছে। তো খাসাব সে গান দিয়ে আর কি বলবেন, फासले ऐसे भी होंगे ये कभी सोचा न था, सामने बैठा था पर वो मिला न था। পেছনে সবাই এই যে স্যার, তারপর সুভাষ দা এসে হেসে গড়াগড়ি, যে মানে খাসাব দেখলি তো কি করলো, মজা দেখে।
सकता था छोड़ सकता न था सामने बैठा था मेरे और वो मेरा नदान ऐसे भी होंगे कभी सोचा न था
এটা একদমই ভুলে গেছিলাম শেষে প্রথম অংশটা ভুলে গেছিলাম, কিন্তু এটা अदीमेর লেখা। তো तकलीफ होती थी अदीम, भूल जाने के सिवा और कोई भी चारा ना था, এটা মক্তাটা ছিল। প্রথম তিনটে শব্দ মনে পড়ছিল না। হ্যাঁ, याद करके और भी तकलीफ होती थी अदीम, भूल जाने के सिवा और कोई भी चारा ना था।